বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এসএসসি পরীক্ষা 2021 যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে বাংলা বিষয়ে, আমি বাংলা দ্বিতীয় পত্রের উপর আজকে একটি টিউটোরিয়াল করছি। আশা করি সবাই ক্লাস দেখবেন শেষ পর্যন্ত। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং নির্ভুল বাংলা শেখার চেষ্টা করবেন। আমি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের দ্বিরুক্ত শব্দ, এই দ্বিরুক্ত শব্দের উপর আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা আশা করি এখান থেকে উপকৃত হবেন এবং প্রতি বছর এখান থেকে একটি করে প্রশ্ন এসএসসি পরীক্ষা এসে থাকে। এবার যেহেতু সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে, অর্ধেক করা হয়েছে, অর্থাৎ এখান থেকে একাধিক প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাহলে চলুন আমরা এখন ক্লাসে যাই। ক্লাসে আজকের বিষয় হচ্ছে দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দকে অনেকে দ্বিরুক্তি শব্দ বলা হয় অথবা শব্দ জোড়ও বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখি দ্বিরুক্ত শব্দ কি, কাকে বলে সেটা বিশ্লেষণ করি। প্রথমত দেখুন, দ্বি মানে হচ্ছে দুই বা দুইবার, উক্ত মানে বলা বা উক্ত করা। তাহলে দেখেন, দ্বিরুক্ত মানে দুইবার উক্ত করা বা দুইবার বলা। ঠিক আছে, কি দুইবার বলা? যে শব্দ একবার না বলে দুইবার বলা হয়েছে, অর্থাৎ দুইবার বলা বা উক্ত করা হয়েছে। ঠিক আছে, যে শব্দ একবার না বলে দুইবার বলা হয়েছে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা, এখান থেকে অবশ্যই প্রশ্ন থাকবে এসএসসি পরীক্ষায়। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে ক্লাসটি টিউটোরিয়ালটি আপনারা দেখবেন এবং উপকৃত হবেন আশা করি। ঠিক আছে, তাহলে দ্বিরুক্ত মানে যে শব্দ দুইবার উক্ত করা বা বলা হয়েছে এমন শব্দকেই দ্বিরুক্ত শব্দ আমরা বলে থাকি। যেমন দেখেন, এই যে বড় একটা শব্দ, তাহলে এই বড় শব্দ যদি আরেকবার লিখি তাহলে কি হবে? বড় বড়। তারপরে যদি লিখি চোখে একটা শব্দ, আরেকটা যদি লিখি চোখে চোখে, তাহলে এটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ। শন একটা শব্দ, আরেকটা যদি লিখি শন শন, তাহলে দেখেন এগুলো হচ্ছে দ্বিরুক্ত শব্দ। তাহলে দ্বিরুক্ত শব্দ দেখেন, কোন শব্দ একবার না বলে দুইবার উক্ত করা বা বলা হয়েছে এমন শব্দ হচ্ছে দ্বিরুক্ত শব্দ। তাহলে এখানে দ্বিরুক্ত শব্দের উদাহরণ আমরা দিয়ে দিলাম। তাহলে এখন দেখেন আমরা এই উদাহরণ বিশ্লেষণ করে কি পাচ্ছি বা দ্বিরুক্ত শব্দ কত প্রকার, কিরকম হতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে এরকম যে এই যে তিনটা শব্দ জোড় দেওয়া হয়েছে, দ্বিরুক্ত শব্দ দেওয়া হয়েছে, এর মধ্যে দেখেন তো আকৃতিগতভাবে তিনটা শব্দের কি কি পার্থক্য রয়েছে। দেখা যাচ্ছে আকৃতিগত পার্থক্য বলতে আমি এটা মিন করতে চেয়েছি, মূল শব্দের সাথে যদি অতিরিক্ত কোনো চিহ্ন থাকে। দেখেন মূল শব্দ চোখের হচ্ছে, চোখ হচ্ছে মূল শব্দ, কিন্তু এখানে আছে চোখে, তাহলে এই চোখের সাথে দেখেন অতিরিক্ত একটা এ যোগ আছে। আমরা জানি যে শব্দের শেষে অতিরিক্ত যে চিহ্নগুলো থাকে, বর্ণ বা বর্ণ সমষ্টি থাকে, সেটাকে বলে বিভক্তি। তাহলে এই যে এখানে বিভক্তি আছে, এবং দেখেন কোন শব্দের সাথে যদি বিভক্তি যুক্ত হয় তাহলে বিভক্তিযুক্ত শব্দ কি? পদ। আর যেটার সাথে বিভক্তি নেই, এবং দেখেন বড় বড়, এটার অর্থ আছে, চোখে চোখে এটারও অর্থ আছে, তাহলে এই যে অর্থ আছে বিভক্তি নেই এমন শব্দকে বলে, সেটাকে বলে শব্দ। এটা হচ্ছে নরমালি শব্দ, অর্থ আছে বিভক্তি নেই। এখন দেখেন এই 3 নম্বরটা একটু দেখেন, শন শন। আমরা যদি শুধু বলি শন, হলো না, এই ধ্বনির অনুকরণে যদি আরেকটি ধ্বনি তৈরি হলো সেটা হচ্ছে শন। এখন এই শন শন এর অর্থ আসলে নেই, এটা এক ধরনের কি? অব্যয়। অব্যয় মানে তার অর্থ থাকে না। কি অব্যয়? ধনাত্মক। একটি ধ্বনির অনুকরণে আরেকটি ধ্বনি তৈরি হচ্ছে, অব্যক্ত রব। ঠিক আছে, কোনো সূক্ষ্ম অনুভূতি, সেই অনুভূতি যে আমরা যদি বলি বায়ু বহে শনশন, তখন কিন্তু এই শনশনের অর্থ আছে, বায়ু কেমন বলছে? শনশন। শুধু যদি শনশন লেখা হয় তাহলে এটার কিন্তু অর্থ নেই। তাহলে অর্থ নেই, একটি ধ্বনির অনুকরণে আরেকটি ধ্বনি তৈরি হবে, সেটার নাম হচ্ছে ধনাত্মক, অথবা এর আরেকটা হচ্ছে অনুকার। তাহলে দেখেন আমরা 3টা উদাহরণ দিয়েছি, 3টা উদাহরণেই 3 রকম দ্বিরুক্ত শব্দ প্রকাশ করছে। ঠিক আছে, একটা হচ্ছে শব্দ, একটা হচ্ছে পদ, আরেকটা হচ্ছে ধনাত্মক বা অনুকার। তাহলে এই 3টা উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে দ্বিরুক্ত শব্দ কত প্রকার। যেহেতু 3 ধরনের দ্বিরুক্ত রয়েছে বা দ্বিরুক্তি শব্দ রয়েছে, তাহলে অনুকার একটা, পদ একটা, শব্দ একটা। ঠিক আছে, তাহলে বিভক্তিযুক্ত হবে সেটা হচ্ছে পদ, বিভক্তিযুক্ত হবে না কিন্তু অর্থ থাকবে, এটা হচ্ছে শব্দ। আবার বিভক্তি থাকবে না, অর্থও থাকবে না, সেটা হচ্ছে অনুকার বা ধনাত্মক। তাহলে এই 3 ধরনের দ্বিরুক্তি নিয়ে আমরা এখন আলোচনা করব। ঠিক আছে, প্রথমটা দেখেন, প্রথমটার নাম হচ্ছে শব্দ দ্বিরুক্ত।
শব্দ দ্বিরুক্তির সংজ্ঞাটা কি? দেখেন, অর্থ আছে কিন্তু বিভক্তি নেই। অর্থ আছে কিন্তু বিভক্তি নেই এমন শব্দ যদি দুইবার বসে সেটা হচ্ছে শব্দ দ্বিরুক্ত। তাহলে আমরা উদাহরণ আরো দিতে পারি, বড় বড়, ছোট ছোট, কবি কবি, কালো কালো, গরম গরম। তাহলে দেখেন প্রত্যেকটার অর্থ আছে, ছোট ছোট অর্থ আছে, কবি কবির অর্থ আছে, কালো কালো অর্থ আছে, গরম গরমের অর্থ আছে, কিন্তু দেখেন এর সাথে অতিরিক্ত কোনো চিহ্ন বা বিভক্তি নেই। তাহলে বিভক্তি নেই কিন্তু অর্থ আছে এমন শব্দ যদি দুইবার বসে সেটা হচ্ছে শব্দ দ্বিরুক্ত। ঠিক আছে? আচ্ছা, তাহলে শব্দ দ্বিরুক্ত কাকে বলে সংজ্ঞা আমরা উদাহরণ সহ দিতে পারলাম। এখন দেখেন 2 নম্বরে আসি। অর্থাৎ দ্বিরুক্ত শব্দ যে 3 প্রকার, তার 1 নম্বর দেখানো হলো। এখন দেখেন 2 নম্বর। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে বিভক্তি যুক্ত আছে, এটাকে বলে পদ। তাহলে বিভক্তি আছে, অর্থও আছে। কি বলা হলো? বিভক্তিও আছে, অর্থও আছে। তাহলে বিভক্তি প্লাস অর্থ দুইটাই থাকবে এমন দ্বিরুক্ত হচ্ছে পদ। তাহলে বিভক্তি আছে প্লাস অর্থ আছে এমন দ্বিরুক্ত কে বলা হয় পদ দ্বিরুক্ত। অর্থাৎ বিভক্তি আছে, অর্থ আছে এমন শব্দ যদি দুইবার বসে তাহলে সেটা পদ দ্বিরুক্ত। তাহলে দেখেন মূল শব্দ চোখ, অতিরিক্ত একার আছে, এই এটা হচ্ছে বিভক্তি। তাহলে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে, আমরা এটাও জানি। আরো উদাহরণ দেখেন, দেখতে দেখতে, তাহলে দেখা হচ্ছে মূল শব্দ, এর সাথে অতিরিক্ত দেখেন তে আছে, তাহলে এটা হচ্ছে বিভক্তি। হাড়ে হাড়ে, ঠিক আছে, মূল শব্দ হাড়, অতিরিক্ত একার আছে, তাহলে বিভক্তি থাকলে সেটা হচ্ছে পদ দ্বিরুক্ত, বিভক্তি না থাকলে অর্থ যদি থাকে তাহলে সেটা শব্দ দ্বিরুক্ত। 3 নম্বরে দেখেন কি বলা হচ্ছে। 3 নম্বর দেখেন কি হবে? অর্থ নেই, বিভক্তিও নেই এমন শব্দ যদি দুইবার বসে তাহলে সেটা কে ধনাত্মক বা অনুকার। আমরা বলছি অব্যক্ত রব কোনো জিনিসের সূক্ষ্ম অনুভূতির প্রতীক, এর কোনো আলাদা অর্থ হয় না, বাক্যে বসলে তখন একটা বিশেষ অর্থ বহন করে, সেরকম দ্বিরুক্ত শব্দকে বলা হয় ধনাত্মক বা অনুকার। দেখেন, ভন ভন, কন কন, শন শন, টুং টাং, হি হি, অব্যক্ত রব। ঠিক আছে, এরকম শব্দ দেখেন ভন ভনকে যদি আলাদা লেখা হয় তাহলে কিন্তু অর্থ হয় না। যখন বলবো যে মৌমাছি ওরে ভন ভন, তখন একটা বিশেষ অর্থ বহন করে। শীতে কন কন, তখন বাক্যে যখন বসবে এগুলো তখন আলাদা অর্থ হবে, নর্মালি বসলে সেগুলোর কোনো অর্থ নেই। অর্থ নেই বলে এটাকে ধনাত্মক বা অনুকার দ্বিরুক্তি। এই ধনাত্মক বা অনুকার হচ্ছে অব্যয় পদ। ঠিক আছে, এই অব্যয় মানে যার ব্যয় নেই, যার অর্থ নেই। ঠিক আছে, তাহলে প্রথমত আমরা জানতে পারলাম 1 নম্বরে শব্দ দ্বিরুক্ত সেটা কি? অর্থ আছে, বিভক্তি নেই, শব্দ। অর্থ আছে, বিভক্তিও আছে, পদ। বিভক্তি থাকলে সেটা পদ দ্বিরুক্ত, অর্থও নেই, বিভক্তিও নেই, তাহলে সেটা হচ্ছে অনুকার বা ধনাত্মক। তাহলে এই গেলে হচ্ছে এক ধরনের। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে সেটা হচ্ছে এরকম, দ্বিরুক্ত শব্দ ব্যবহারের ফলে একটি বাক্য যে অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে পরীক্ষা আসে। তাহলে বিভিন্ন অর্থে দ্বিরুক্তির ব্যবহার। দ্বিরুক্তি শব্দের ব্যবহার দেখেন, আমি এক একটা করে কয়েকটি স্যাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। দেখেন এরকম প্রশ্ন আসবে। ধরুন বইতে আছে, আমি আজ দেখেন আমি আজ জ্বর জ্বর বোধ করছি। ঠিক আছে, এই জ্বর জ্বরটা কি? জ্বরের একটা অর্থ আছে কিন্তু এখানে দেখেন বিভক্তি নেই, একটা শব্দ দ্বিরুক্ত, কিন্তু পরীক্ষা আসবে এটা কোন অর্থে দ্বিরুক্তি শব্দের ব্যবহার হয়েছে। ঠিক আছে, তাহলে আজ যে আমার জ্বর জ্বর আসছে, এই জ্বরটা কি বেশি এসেছে না কম এসেছে সেটা এখানে মিন করা হচ্ছে। জ্বর জ্বর বোধ করছি মানে জ্বর অনুভূত হচ্ছে, তাহলে এখানে বেশি আসে নাই, কম আসছে। যদি কম বোঝায় সেটা হবে সামান্য অর্থে, তাহলে এটা উত্তর হবে সামান্য অর্থে। শিক্ষার্থী বন্ধুরা যদি পরীক্ষা আসে এখানে দ্বিরুক্ত শব্দ কোন অর্থে ব্যবহার হয়েছে, উত্তর হবে সামান্য অর্থে।
আধিক্য অর্থে বলতে পারে, অন্য অর্থ দিতে পারে, তাহলে এটা হচ্ছে সামান্য অর্থে। তাহলে এইরকম হচ্ছে পরীক্ষায় আসবে। তারপরে দেখেন, দিন দিন ঋণের বোঝা ভারী হয়ে উঠেছে। দেখেন এখানে দিন দিন, এটার অর্থ আছে, বিভক্তি নেই, তাহলে এটাও শব্দ দ্বিরুক্ত। এখন ঋণের বোঝা কি একদিনেই ভারী হয়ে উঠেছে, না আস্তে 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 ভারী হয়ে উঠতেছে? ঠিক আছে, আমরা জানি যে আস্তে আস্তে ঋণের বোঝাই ভারী হয়, মানুষ আস্তে 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 রোগা হয়ে যায়। তাহলে আস্তে আস্তে একটার পর একটা কাছাকাছি, অথবা এরকম যদি হয়, ক্রমান্বয়ে যদি হয়, সেটাকে বলে ধারাবাহিক। ধারাবাহিক অথবা ক্রমশ, ঠিক আছে, এরকম অর্থে। তাহলে এই দিন দিন ঋণের বোঝা ভারী হয়ে যাচ্ছে, এটা ধারাবাহিক, আস্তে আস্তে হচ্ছে, ক্রমশ মানে আস্তে আস্তে হচ্ছে। ঠিক আছে, তাহলে এরকম পরীক্ষা আসতে পারে, এটা ধারাবাহিকতা অর্থে। তারপরে দেখেন, গরম গরম জিলাপি। গরম গরমের অর্থ আছে, আবার দেখেন বিভক্তি নেই, তাহলে এটাও শব্দ দ্বিরুক্ত। এখন বলা হচ্ছে গরম গরম জিলাপি, এটা কোন অর্থে? শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক সময় বিভিন্ন রেস্টুরেন্টে বা হোটেলে খাওয়ার জন্য যাই, তখন আমরা সবসময় বলি গরম পুরি, গরম সিঙ্গাড়া, গরম সমুচা, গরম জিলাপি। এই গরমটা কেন চাই? ঠিক আছে, আগে বানানোটা কেন খেতে চাই না, বা সেটা অসুবিধাটা কি? যেটা আগে বানানো থাকে সেটার মানটা সঠিক থাকে না, তাহলে গরম গরম থাকলে সেটার মানটা সঠিক থাকে। যখন চা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আর সজীবতা থাকে না, অর্থাৎ সঠিকতা থাকে না। তাহলে গরম গরম মানেই সেটার মানটা সঠিক আছে, এটা হচ্ছে সঠিকতা। পরীক্ষা আসবে এখানে গরম গরম কোন অর্থে দ্বিরুক্ত, তাহলে আপনারা দেবেন সঠিকতা অর্থে। কোন অর্থে? সঠিকতা। এরকম আরো উদাহরণ আছে, সেটা হচ্ছে নরম নরম হাত, এটাও এই উদাহরণ থাকবে। দেখেন, দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো। দেখেন দেখতে দেখতে, এটা কিন্তু তয়কার আছে, দেখা হচ্ছে মূল শব্দ, অতিরিক্ত বিভক্তি আছে, তাহলে এটা পদ দ্বিরুক্তি। এখন প্রশ্ন আসে অনেক সময় যে এটা কোন পদের দ্বিরুক্ত? আমরা জানি যে দেখা একটা কাজ, তাহলে এটা ক্রিয়াপদের দ্বিরুক্ত। ঠিক আছে, তাহলে এটা ক্রিয়াপদের দ্বিরুক্ত। ঠিক আছে, এটাও পরীক্ষা আসতে পারে যে কোন পদের দ্বিরুক্ত, আপনারা দেবেন ক্রিয়াপদের দ্বিরুক্ত। এখন প্রশ্ন হচ্ছে এটা কোন অর্থে ব্যবহার হয়েছে? যেহেতু দেখতে দেখতে চোখের সামনে আকাশ কালো হয়ে যাচ্ছে, তার মানে মেঘ আর বাতাসের লুকোচুরি হচ্ছে, আকাশটা কালো হচ্ছে, আবার রোদ উঠতেছে, তার মানে এই স্থায়ীটা, মেঘ হওয়াটা বেশিক্ষণ থাকতেছে না, তার মানে এর কালটা ক্ষণস্থায়ী, তাহলে এটা ক্ষণকাল বা স্বল্পকাল। স্বল্পকাল স্থায়ী, মেঘটা স্বল্পকালের জন্যই আসবে। যেহেতু দেখতে দেখতে হচ্ছে, চোখের সামনে হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে, তার মানে এই কালো হয়ে থাকাটা এটা কি স্বল্পকালের জন্য, এটা পরীক্ষা আসে। শুধু যে এই ধরনেরই আসবে তা না, দেখেন আরো দেখেন, ছোট ছোট ডাল কেটে ফেল। এই যে ছোট ছোট, অর্থ আছে, বিভক্তি নেই, তাহলে এটা শব্দ দ্বিরুক্ত। এখন বলেন, ছোট ছোট ডাল কেটে ফেলো, এটা কি বেশি বুঝিয়েছে না কম? অনেকেই কিন্তু এই প্রশ্নটা ভুল করে, ছোট বলেই কম দিয়ে দেয়, কিন্তু আসলে ছোট যত আছে সব বলছে। ছোট হচ্ছে এটা আকৃতিতে ছোট, কিন্তু পরিমাণে ছোট না। ছোট দেখতে ছোট, আকৃতিতে ছোট, কিন্তু ছোট যত আছে সব কাটতে বলছে, পরিমাণে কিন্তু বেশি। তাহলে বেশি থাকলে সেটা কি হবে? আধিক্য। খেয়াল রাখতে হবে, কম থাকলে সামান্য, বেশি থাকলে আধিক্য। ছোট যত আছে সব কাটতে বলছে, এটা ভুল করে কিন্তু সামান্য অর্থে আপনারা দেবেন না। ঠিক আছে, পরের প্রশ্ন দেখেন, দেখেন সিসি এ কি করছো, এরকম যদি বাক্য থাকে, এগুলোকে বলে অনন্যই অব্যয়। সিসি, হাই হাই, উড়ে, উ, হ্যাঁ, এরকম শব্দের আগে বসে, বাক্যের আগে বসে, এই অব্যয়গুলো বিশেষ অর্থ ব্যঞ্জনার সৃষ্টি করে এবং শুনতে ভালো লাগায়, সৌন্দর্য সৃষ্টি করে, অলংকার সৃষ্টি করে বাক্যে। ঠিক আছে, এই বাক্যগুলো এই বাক্যে এই অব্যয়গুলো না দিলেও বাক্য কিন্তু হয়। এ কি করছো, এটাও বলতে পারি। সাপোজ আমরা রাস্তা দিয়ে আসছি, কেউ যেখানে সেখানে ময়লা বা নোংরা ফেলতেছে, আমরা বললাম সিসি এ কি করছো, যদি আমি সিসি না বলি তাও কিন্তু বাক্যটা হয় এ কি করছো। কিন্তু এটা বলার কারণ হচ্ছে আমার ভাবটাকে গভীরভাবে প্রকাশ করলাম, ঘৃণা প্রকাশ করলাম, ধিক্কার দিচ্ছি, এরকম। তাহলে এরকম যদি কোনো থাকে, হাই হাই, সিসি, মরি মরি, উ, সেগুলো হচ্ছে ভাবের গভীরতা।
যদি বলি মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, তাহলে মরি মরি মানে মরে যাওয়া না, এখানে আনন্দ প্রকাশ করছে, এটা হচ্ছে উচ্ছ্বাস প্রকাশ। বড্ড লেগেছে, এটাও ভাবের গভীরতা। হাই হাই লোকগুলোর কি দুঃখ, অ্যাক্সিডেন্ট দেখছি চোখের সামনে, তাহলে এইগুলো হচ্ছে ভাবের গভীরতা, আমার ভাবটাকে গভীরভাবে প্রকাশ করলাম। এগুলো কিন্তু বাক্যে না দিলেও বাক্য হয়। এটা দেওয়ার অর্থ হচ্ছে এই অব্যয়গুলো বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে, শ্রী বৃদ্ধি করে, অলংকার সৃষ্টি করে। ঠিক আছে, এরকম খেয়াল করবেন। তারপর দেখেন একটা গুরুত্বপূর্ণ, যেটা এসএসসি পরীক্ষায় প্রায় এসে থাকে। পিল সুজে বাতি জলে মিটির মিটির। মিটির মিটির এটা হচ্ছে অনুকার বা ধনাত্মক। এই মিটির মিটিরটা আলাদা লিখলে এর কোনো অর্থ হয় না। ঠিক আছে, এখন অনেকেই বলে এটা ভুল করে থাকেন। ঠিক আছে, তাহলে কেমন জলে মিটির মিটির, অনেকে বলবে সামান্য বা আধিক্য, এটা মিট মিট করে জ্বলতেছে মানে সামান্য। আসলে এই বাতিটা মিট মিট করে জ্বলে, এটাই তার স্বাভাবিকতা, এটা কম বেশির কথা না। ঠিক আছে, তাহলে বাতিটা জ্বলে কেমন, কেমন দিয়ে প্রশ্ন করলে অবস্থা আসে, কোনো জিনিস কেমন আছে, আমার দেশটা কেমন, ধনধান্য পুষ্প ভরা, তাহলে এটা অবস্থা বোঝায়। আমরা জানি যে দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা এগুলো যদি কোনো বাক্যে ব্যবহার হয় বা প্রকাশ পায় তাহলে সেটা হচ্ছে বিশেষণ পদ। তাহলে এটা বিশেষণ বোঝাতে এখানে দ্বিরুক্ত শব্দের ব্যবহার হয়েছে। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিশেষণ বোঝাতে। মিটির মিটির বাতিটা কেমন জ্বলে, মিটির মিটির কেমন দিলে অবস্থা আসছে, অবস্থা মানে সেটা বিশেষণ পদ। এরকম বাক্য কিন্তু আরো আছে, এসএসসি পরীক্ষা আসছে 19 সালে। দেখেন, নামিল নভে বাদল চলো চলো বেদনায়। মানে পৃথিবীতে বৃষ্টি নামতেছে, বৃষ্টিটাকে মেঘের কান্না বলা হচ্ছে, বেদনায়। ঠিক আছে, তাহলে এখানে নামতেছে দেখেন কিভাবে, এটা পরীক্ষা আসছে 19 সালে সম্ভবত এসএসসি পরীক্ষায়। ঠিক আছে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, বোর্ডে আসা প্রশ্ন। এ বাদল চল চল বেদনায় বা চলো চলো বেদনায়। ঠিক আছে, তাহলে বাদলটা কেমন নামতেছে, কেমন বললে কিন্তু অবস্থান, তাহলে এটাও বিশেষণ বোঝাচ্ছে। আরো কিছু প্রশ্ন রয়েছে, সেটা আমরা একটু দেখি। দেখেন, চিকচিক করে বালি, এটাও অনুকার দ্বিরুক্ত বা দ্বিরুক্তি। দেখেন আগের মতোই, বালি কেমন করে, চিকচিক করে, তাহলে চিকচিক বিশেষণ। দেখেন কোন ক্রিয়াপদের আগে বিশেষণটা বসছে, এই জন্য এটা শুধু বিশেষণ না, এটা ক্রিয়া বিশেষণ। তাহলে কেমন করে চিকচিক এটা বিশেষণ, আর এটা হচ্ছে করেটাকে মডিফাই করতেছে, তাহলে এটা ক্রিয়া, করেটা হচ্ছে ক্রিয়া, তাহলে আমরা কি দেব, ক্রিয়া বিশেষণ। তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসছে এসএসসি পরীক্ষায়, এটাও এসএসসি পরীক্ষার প্রশ্ন। তাহলে এটা কি বোঝাতে, ক্রিয়া বিশেষণ বোঝাতে। যেহেতু আগের বাক্যে ছলছল বেদনায় এর আগে পিছে কোনো ক্রিয়া ছিল না, এই জন্য ক্রিয়া বিশেষণ হয়নি, শুধু বিশেষণ হয়েছে। অথবা পিল সুজে বাতি জলে মিটির মিটির, মিটির মিটির আগে পরে কোনো ক্রিয়া ছিল না, এই জন্য ওটা শুধু বিশেষণ হয়েছে। এখানে চিকচিক করে, কেমন করে চিকচিক, তাহলে করে ক্রিয়াপদ, চিকচিক হচ্ছে বিশেষণ, এই জন্য এটা ক্রিয়া বিশেষণ হয়েছে। এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তারপরে দেখেন, ছেলেটিকে চোখে চোখে রাখো। চোখে চোখে দেখেন বিভক্তি আছে, তাহলে এটা পদের দ্বিরুক্ত এবং অর্থ আছে। মনে করেন বাইরে ঘুরতে গেছে বাবা মা, ছোট ভাই বোন আমাদের কাছে রেখে গেছে, অনেক সময় রেখে যায়, বলে যে ওকে চোখে চোখে রাখিস। তাহলে চোখে চোখে রাখা মানে কি, ওকে সতর্কতার সাথে রাখতে বললো, তাহলে এটা হচ্ছে সতর্কতা। আরো উদাহরণ আছে, দেখেন, লোকটি হাড়ে হাড়ে শয়তান। ঠিক আছে, হাড়ে হাড়ে এটাও কিন্তু পদের দ্বিরুক্ত, হাড় মূল শব্দ অতিরিক্ত একার আছে, তাহলে বিভক্তি থাকলে সেটা পদ। এখন দেখেন লোকটি কি কম শয়তান না বেশি শয়তান বলা হয়েছে, হাড়ে হাড়ে মানে বেশি, তাহলে বেশি থাকলে কি বলছি আমরা, আধিক্য। তাহলে এ হচ্ছে শব্দ কোনো বাক্যে বসার পরে, দ্বিরুক্ত শব্দ বসার পরে কি অর্থ প্রকাশ করে সেরকম। এবং কিছু শব্দ আছে বাক্যে না দিয়ে শুধু শব্দ দিয়ে আমাদের দ্বিরুক্ত শব্দ দিতে পারে, যেমন দেখেন শুধু শব্দ দিয়ে দিতে পারে। ঠিক আছে, যেমন দেখেন ডাল ভাত, ভাত মাছ, অলি গলি, এরকম থাকতে পারে। দেখেন ডাল ভাত একটা দ্বিরুক্ত, মাছ মাছ একটা, অলিগলি একটা, তাহলে পরীক্ষা আসতে পারে এখানে অলিগলি কোন অর্থে দ্বিরুক্ত বা কোন দ্বিরুক্ত। তাহলে দেখেন ডাল এবং ভাত দুটা ভিন্ন জিনিস, মাছ আর ভাত এটাও ভিন্ন জিনিস, অলিগলি দুটা ভিন্ন জিনিস, তাহলে এটা ভিন্নাত্মক।
ভিন্নাত্মক দ্বিরুক্ত। তারপর দিতে পারে দেখেন ভয়ডর, বন জঙ্গল, ঠিক আছে, এগুলো দিতে পারে। তাহলে দেখেন এগুলো ভয় আর ডর কিন্তু একই জিনিস, বন আর জঙ্গল কিন্তু একই জিনিস। একই জিনিস হলে কি সমার্থক, এটা হচ্ছে সমার্থক দ্বিরুক্ত। তারপরে দিতে পারে দেখেন রাত দিন, আয় ব্যয়, জয় পরাজয়, এরকম যদি দেয় তাহলে কি হবে? রাত আর দিন দেখেন একটা একটা বিপরীত, আয় ব্যয় এটা একটা বিপরীত, তাহলে এটা হচ্ছে বিপরীত অর্থে, ঠিক আছে। তাহলে এইভাবেও কিন্তু পরীক্ষায় আসতে পারে, শুধু শব্দ দিয়েও আসতে পারে, বাক্য দিয়েও আসতে পারে। তবে সবচেয়ে বেশি আসতে দেখা গেছে বাক্য দিয়ে, যে এখানে দ্বিরুক্ত শব্দ কোন অর্থ প্রকাশ করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে একাধিক প্রশ্ন কমন পাবেন, ঠিক আছে, একাধিক প্রশ্ন কমন পাবেন। আগে যেহেতু ফুল সিলেবাস থেকে একটা আসতো, এখন যেহেতু সিলেবাস অর্ধেক, এই জন্য একাধিক প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা। তাহলে আশা করি শেষ পর্যন্ত ক্লাস ভালো লেগেছে এবং পরবর্তী ক্লাস দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।